আসসালামু আলাইকুম বন্ধু। দেখুন, এটা ঐতিহাসিক নীল বিদ্রোহের প্রতীক হিসেবে নীল গাছকে একটা বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে। এটা হচ্ছে বাংলাদেশ চৌবেড়িয়া। সম্ভবত এই নীল গাছকে বাঁচিয়ে রাখারই চেষ্টা করা হয়েছে। দেখুন বন্ধু, নীল বিদ্রোহ হয় 1859 সাল থেকে 60 সাল পর্যন্ত। এই ইন্ডিগো রিভলিউশন ঊনবিংশ শতকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে নীলকর সাহেবরা ভারতে এসে নীল চাষের লাভজনক ব্যবসায় যুক্ত হয়ে পড়ে। অত্যাধিক লাভের আশায় তাদের অত্যাচার ও শোষণে অতিষ্ঠ হয়ে বাংলার নীল চাষিরা যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তাকে ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত করা হয়েছে। 1859 থেকে 60 সালের মধ্যে ঐতিহাসিক বিপিনচন্দ্রের মতে বর্তমান যুগের সবচেয়ে বড় বিক্ষোভ যা বাংলাদেশকে 1859 থেকে 60 খ্রিস্টাব্দ পর্যন্ত আচ্ছন্ন করে রেখেছিল তা হল নীল বিদ্রোহ। লুই বোনার্ড নামে জনৈক ফরাসি ভারতে প্রথম নীল চাষ শুরু করেন। ক্যারল বুম নামে এক ইংরেজ হুগলিতে প্রথম নীলকুঠি স্থাপন করেন। তবে নীল চাষকে কেন্দ্র করে নীল বিদ্রোহের সূত্রপাত, যার মূল কারণগুলি অলাভজনক নীল চাষে নীলকর সাহেবরা জোর করে চাষিদের নীল চাষ করতে বাধ্য করত। জোর করে নীলকর সাহেবরা কৃষকদের বিঘা প্রতি 2 টাকা দাদন দিতে বাধ্য করে নীল চাষ করাতো। আর একবার দাদন নিলে কৃষকদের দুর্দশার আর সীমা থাকতো না। নীলকর সাহেবরা অবাধ্য নীল চাষিদের নীলকুঠিতে ধরে এনে তাদের উপর অকথ্য অত্যাচার চালাতো। তাদের স্ত্রী ও কন্যাদের অপহরণ করে নির্যাতন করা হতো। 1830 খ্রিস্টাব্দে কোম্পানি পঞ্চম আইন পাস করেন। এতে বলা হয়, যদি কোনো কৃষক দাদন নিয়ে নীল চাষ করতে রাজি না হয় তাহলে তাদেরকে আদালতে অভিযুক্ত করা হবে। নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে নীল চাষিরা আদালতে কোনো মামলা করতে পারত না, কারণ এই অধিকার তাদের ছিল না। নীল চাষিদের উপর নীলকর সাহেবদের অবর্ণনীয় অত্যাচারের কথা সে সময়ের বিভিন্ন পত্রপত্রিকা ও লেখায় প্রকাশিত হয়, যা নীলকরদের সংঘবদ্ধ হতে উৎসাহিত করে। বিদ্রোহের বিস্তার হয় নদিয়া চৌগাছা গ্রামের বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নামে এই 2 ভাই কৃষকদের সংগঠিত করে এই বিদ্রোহের সূচনা করেন। শত শত কৃষক লাঠিসোঁটা ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে নীলকর সাহেবদের লাঠিয়ালদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালায়। এর পাশাপাশি তারা নীলের চারাগুলিকে উপড়ে ফেলে। নীলকুঠিগুলিকে বেশিরভাগ তা জ্বালিয়ে দিত। ওয়াহাবি নেতা রফিক মণ্ডল ও বিশ্বনাথ সর্দার, যাকে বাংলার ওয়াট টাইলার বলা হতো, বৈদ্যনাথ সর্দার, কাদের মোল্লা, মেঘাই সর্দার এই বিদ্রোহের নেতৃত্ব দেন। আর এক নেতা ছিলেন, তার নাম রামরতন মল্লিক। তিনি বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন। নীল বিদ্রোহের প্রতি বিভিন্ন স্তরের মানুষ সমর্থন জানায়। নীল বিদ্রোহের প্রতি বিভিন্ন মানুষ সমর্থন জানায়। বাংলার জমিদারদের মধ্যে অনেকেই আন্দোলনের প্রতি সহানুভূতি ছিলেন। যেমন জমিদার নীল চাষিদের পাশে এসে দাঁড়ান। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নড়াইয়ের জমিদার রামরতন রায়, নদিয়ার জমিদার শ্রীহরি রায়, সাধুহাটির জমিদার মথুরাম আচার্য, দিকপতি আচার্য। জমিদাররা অবশ্য প্রত্যক্ষভাবে বিদ্রোহে যোগ দেননি। তাদের সমর্থন ছিল মূলত নৈতিক ও অর্থনৈতিক। আন্দোলনের অবসান শেষ পর্যন্ত হয়। নীল চাষিদের প্রতিরোধ ও আন্দোলনের জয়যুক্ত হয়ে যায়, এ কথা সত্য। প্রাথমিকভাবে বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে ব্রিটিশ সরকার
পুলিশ ও সামরিক বাহিনীর সাহায্যে নীল বিদ্রোহ দমন করার চেষ্টা করে। এরপরে বাংলার লেফটেন্যান্ট গভর্নর জেনারেল গ্র্যান্ট সরজমিনে পরিস্থিতি যাচাই করেন। লেফটেন্যান্ট গভর্নমেন্ট গ্র্যান্ট 1860 খ্রিস্টাব্দে তিনি নীল কমিশন গঠন করেন। এই কমিশনের সেটনকার নেতৃত্বে গঠিত হয় কমিশন। 1862 খ্রিস্টাব্দে সরকার নীল আইন পাশ করে নীল চাষ প্রজার সম্পূর্ণ ইচ্ছাধীন ঘোষণা করা হয়। যে কোনো প্রজা নীল চাষ করতে চাইবে না তাকে জোর করে নীল চাষ করানো হবে না। 1862 খ্রিস্টাব্দের ঘটনা। বলপূর্বক নীল চাষের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে রাসায়নিক পদ্ধতিতে কৃত্রিম নীল আবিষ্কৃত হলে ইউরোপের বাজারে ভারতীয় নীলের চাহিদা হ্রাস পায় এবং নীল চাষ প্রায় উঠেই যায়। এই নীল চাষের বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল। নীল বিদ্রোহের বাংলার 60 লক্ষ কৃষক যোগ দিয়েছিলেন। এই বিদ্রোহের বিশেষ বৈশিষ্ট্য, এটি একটি সফল কৃষক আন্দোলন বা কৃষক বিপ্লব ছিল। অন্যান্য কৃষক বিদ্রোহের তুলনায় নীল বিদ্রোহ তীব্রতা ব্যাপক ছিল। এই বিদ্রোহে জমিদার মধ্যবিত্ত শ্রেণী অংশগ্রহণ না করলেও নীল বিদ্রোহের প্রতি তাদের অনেকেরই সমর্থন ছিল। অসাম্প্রদায়িক এই বিদ্রোহ হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে পড়ে এবং তা ছিল চোখে পড়ার মতো। বেশ কিছু সংবাদপত্র যেরকম গ্রাম বার্তা, প্রকাশিকা, হিন্দু পেট্রিয়ট, সোমপ্রকাশ, এইসব পত্রিকাগুলো নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী প্রত্যাহিক প্রকাশ করে যেত। ইতিবাচক জনমত গঠন করা হয়েছিল। এই পত্রিকাগুলোর মাধ্যমে বেশ কিছু ধর্মযাজক নীলকর চাষিদের সাহায্য করেছিল। এক্ষেত্রে লং সাহেবের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। নীল বিদ্রোহ বাংলা তথা ভারতের গ্রামীণ কৃষক আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। প্রকৃতপক্ষে এটি ছিল ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। নীল বিদ্রোহ গ্রামীণ অদ্ভুত স্থানে হলেও এই আন্দোলন কলকাতা শহরের শিক্ষিত মধ্যবিত্ত মানুষের মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কলকাতা থেকে প্রকাশিত দ্য হিন্দু পেট্রিয়ট, ইন্ডিয়ান ফিল্ড, ইন্ডিয়ান মেরর, সোমপ্রকাশ প্রভৃতি পত্র পত্রিকায় নীল বিদ্রোহের সমর্থনে লেখা হয় এবং প্রকাশিত হয়। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু পেট্রিয়ট পত্রিকায় নির্ভীকভাবে অত্যাচারের কথা তুলে ধরেছিলেন। শিবনাথ শাস্ত্রী, হরিশ মুখোপাধ্যায় এ সম্পর্কে অনেক কিছু লিখেছিলেন। নীলকর সাহেবদের অত্যাচার নিবারণে হরিশ্চন্দ্রের এক অক্ষয় কীর্তি। এই কার্যে তিনি দেহ, মন এবং অর্থ ও সমর্থ সকল কিছু নিয়োগ করেছিলেন। সংবাদপত্র ছাড়া সাহিত্যের আঙিনায় নীল রেখাগুলো ফুটে ওঠে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের নীলকর সাহেবদের পাশবিক অত্যাচার ও কৃষকদের অসহায় অবস্থার করাল চিত্র ফুটে ওঠে। ইংরেজ পাদ্রী রেভারেন্ড লং সাহেবের পৃষ্ঠপোষকতায় নীলদর্পণের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। লং সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের হয়। লং সাহেব 1 মাসের কারাদণ্ড ও 1000 টাকা বিনিময়ে জরিমানা ধার্য হয়। মীর মোশাররফ হোসেন 1848 থেকে 1912 খ্রিস্টাব্দ পর্যন্ত ওনার জন্ম মৃত্যু লেখার নীলকরদের অত্যাচার সম্পর্কে নিখুঁত ছবি তুলে ধরেছিলেন। এই আন্দোলনের কোনো ধর্মীয় ব্যবধান ছিল না। হিন্দু মুসলমান কৃষক ঐক্যবদ্ধ আন্দোলনে অবতীর্ণ হন। অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষের মতে বঙ্গদেশে ব্রিটিশ রাজত্বকালে নীল বিদ্রোহই প্রথম বিদ্রোহ। পরবর্তীকালে গান্ধীজি বিহারের চম্পারণে নীল কৃষকদের সমর্থনে সত্যাগ্রহ আন্দোলনে নেমেছিলেন। তাই বাংলার নীল বিদ্রোহ ছিল এক সফল আন্দোলন। নীল বিদ্রোহের গুরুত্ব ছিল অপরিসীম। এই নীল বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে বাংলার লেফটেন্যান্ট গভর্নর জেনারেল 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন করেন। এই কমিশন কৃষকদের অভিযোগগুলিকে সত্য এবং যথার্থ বলে মেনে নেন এবং নীল কমিশনের সুপারিশের ভিত্তিতে ব্রিটিশ সরকার
62 খ্রিস্টাব্দে নীল আইন পাশ করেন, যাতে নীল চাষ সম্পূর্ণ চাষিদের ইচ্ছাধীন ও স্বেচ্ছাধীন করা হয়। 1868 খ্রিস্টাব্দে নীল চুক্তি রদ করা হয়। এই বিদ্রোহ বেশ কিছু জমিদার ও বাংলার শিক্ষিত ও বুদ্ধিজীবী সম্প্রদায়ে যোগদান করেন। এক ঐক্যবদ্ধ আন্দোলনের নজির স্থাপন করা হয়। ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম সূচনা লগ্ন এই নীল বিদ্রোহ দিয়ে বাংলার মানুষ শুরু করে। তারপরে মহাত্মা গান্ধী বিহারের চম্পারণে এই নীল বিদ্রোহ করা চাষিদের সাথে যোগ দিয়ে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। কতকগুলো জেলার নাম বলছি যেগুলো নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল যেমন এবং নীল চাষ করা হতো: মালদা, রাজশাহী, ঢাকা, নদিয়া, যশোর, খুলনা, 24 পরগনা, হাওড়া, হুগলি। এই সব জেলাগুলোতে নীল চাষ এবং নীল চাষিদের অত্যাচার এবং নীলকুঠি এগুলো দেখা যেত এবং এইগুলোতে প্রচুর পরিমাণে নীল চাষ করা হতো। আমি যে ছবিটা তুলে ধরেছি এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট পান্ডুয়া ব্লক, পান্ডুয়া থানা অন্তর্গত এবং এটা হুগলি ডিস্ট্রিক্ট বাবনান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এই এলাকাগুলোতে ছড়িয়ে রয়েছে এই নীলের গাছ। এই নীলের গাছগুলোকে কখনোই আমরা ধ্বংস করতে পারবো না, কারণ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত সমস্ত ঋতুকে অতিক্রম করে দীর্ঘ 165 বছর ধরে আজও তাদের নিশানা নীল বিদ্রোহের হাতছানি, নীল বিদ্রোহকে স্মরণ আমাদেরকে করিয়ে যাচ্ছে এই সেই নীল গাছগুলো। আমি নীল গাছগুলোকে চিনিয়ে দেওয়ার জন্য আপনাদের চোখের সামনে নীল গাছগুলোকে তুলে ধরেছি। বন্ধু, প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার একটা লম্বা ভিডিও আসে। আপনারা ভিডিও দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভারতের ইতিহাসের সূচনা এবং নীল গাছ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য এই ভিডিও নিয়ে এসেছি। খোদা হাফেজ। সত্য মেব জয়তে। জয় হিন্দ।